একটা খুব পরিচিত দৃশ্য দিয়ে শুরু করা যাক, তাই না? ধরুন একজন সদ্য পাশ করা গ্র্যাজুয়েট বা হয়তো মধ্য ৩০-এর একজন পেশাজীবী শত শত সিভি পাঠাচ্ছেন, আর প্রত্যেকটা রিজেকশন ইমেলের সাথে তার আত্মবিশ্বাস একটু একটু করে কমে আসছে। মনে হচ্ছে সে যেন একটা অন্তহীন গোলকধাঁধায় আটকে গেছে। এই যে ক্যারিয়ার নিয়ে দিশেহারা বোধ করা, এই বিভ্রান্তি, এই মানসিক চাপ, এটা তো আমাদের অনেকেরই জীবনের একটা কঠিন বাস্তবতা। কিন্তু কি হবে যদি এই গোলকধাঁধা থেকে বেরোনোর একটা পরীক্ষিত পথ থাকে? আজকের আলোচনায় আমরা রিচার্ড এন বোলজের লেখা বিশ্ববিখ্যাত বই হোয়াট কালার ইজ ইয়োর প্যারাশুটের সার সংক্ষেপটি একটু খতিয়ে দেখব। এই বইটার মূল উদ্দেশ্য কিন্তু শুধু একটা চাকরি পাইয়ে দেওয়া নয়, বরং কোনটা আপনার জন্য সঠিক কেরিয়ার সেই পথটা আবিষ্কার করতে সাহায্য করা। চলুন এর পেছনের দর্শনটা নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। ঠিক, আর এখানটাতেই আলোচনার প্রেক্ষাপটটা তৈরি হয়। এই বইটার দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের প্রচলিত চাকরি খোঁজার ধারণা থেকে সম্পূর্ণ আলাদা। আলাদা কিভাবে? আমরা সাধারণত ভাবি চাকরি খোঁজা মানে হলো বিজ্ঞাপন দেখা, সিভি পাঠানো আর ইন্টারভিউ দেওয়া। কিন্তু বোলসের বইটা বলছে ওই প্রক্রিয়াটা শুরু করার আগেই আসল কাজটা করতে হবে। এটা কোনো দ্রুত কৌশল শেখানোর বই নয়, বরং এটা আত্মবিশ্লেষণের একটা গভীর প্রক্রিয়া। এর মূল বার্তা হল ক্যারিয়ারের সাফল্য ভাগ্য বা হঠাৎ পাওয়া কোনো সুযোগের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে নিজেকে গভীরভাবে জানার উপর। অর্থাৎ সঠিক ক্যারিয়ারের রাস্তাটি বাইরে থেকে নয়, ভেতর থেকেই শুরু হয়। এটা একটা মানসিকতার পরিবর্তন, শুধু কৌশলের নয়। ভেতর থেকে শুরু হয়, এই ধারণাটাই তো বেশ শক্তিশালী। আর এখানেই বইয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা চলে আসে। ক্যারিয়ার বেছে নেওয়ার আগে আত্ম আবিষ্কার করা। বইটা বলছে আমরা বাইরে সুযোগ খোঁজার আগে নিজেদের ভেতরটা ভালোভাবে খুঁজে দেখতে ভুলে যাই। আচ্ছা, এই আত্ম আবিষ্কার বা নিজেকে জানার মানেটা আসলে কি? বইটা বলছে এর মানে হলো ৩টা জিনিস খুব পরিষ্কারভাবে চিহ্নিত করা। প্রথমত, আপনার দক্ষতা ও শক্তি, কোন কাজগুলো আপনি খুব ভালোভাবে করতে পারেন। দ্বিতীয়ত, আপনার আগ্রহ ও প্যাশন, কোন কাজগুলো করতে আপনার আসলেই ভালো লাগে। আর তৃতীয়ত, আপনার মূল্যবোধ, পছন্দের কাজের পরিবেশ, আপনি কেমন পরিবেশে, কেমন মানুষের সাথে, কী ধরনের লক্ষ্য নিয়ে কাজ করতে চান। একদম। আর এই বিষয়গুলো খুঁজে বের করার জন্যই বইটাতে একটা বিখ্যাত অনুশীলনের কথা বলা হয়েছে, যার নাম ফ্লাওয়ার এক্সারসাইজ। এই ফ্লাওয়ার এক্সারসাইজ নামটা শুনতে বেশ কাল্পনিক লাগছে। একটা ফুলের ছবি এঁকে কি সত্যি নিজের কেরিয়ারের মতো জটিল একটা জিনিস বোঝা সম্ভব? বাস্তবে এটা কতটা কার্যকরী? একজন সাধারণ চাকরি প্রার্থী কি সত্যি এই অনুশীলনের মাধ্যমে নিজের সম্পর্কে এমন কিছু জানতে পারে যা সে আগে জানত না? চমৎকার প্রশ্ন। দেখুন, নামটা হয়তো একটু কাব্যিক, কিন্তু এর ভেতরে প্রক্রিয়াটা অত্যন্ত যৌক্তিক এবং কাঠামোগত। ভাবুন, একটা ফুলের 7টা পাপড়ি আছে। প্রতিটি পাপড়ি আপনার পেশাগত পরিচয়ের একটা দিককে প্রতিনিধিত্ব করে। যেমন আপনার পছন্দের দক্ষতা, কাজের পরিবেশ, বেতন, দায়িত্বের স্তর, ভৌগোলিক অবস্থান, জীবনের লক্ষ্য, এই সব কিছু। এই অনুশীলনটা আপনাকে বাধ্য করে এই প্রত্যেকটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে এবং লিখতে। এটা শুধু আমি সৃজনশীল কাজ করতে ভালোবাসি ধরনের সাধারণ ভাবনা নয়। এটা আপনাকে নির্দিষ্ট করতে বলে ঠিক কী ধরনের সৃজনশীল কাজ, কাদের জন্য, কোন পরিবেশে। ফলে দিন শেষে আপনি নিজের একটা অত্যন্ত বিস্তারিত প্রফেশনাল প্রোফাইল বা পেশাগত পরিচয়পত্র তৈরি করতে পারেন। এটা অনেকটা নিজের জন্য একটা ব্যক্তিগত ম্যানুয়াল তৈরির মতো। বাহ! তার এটা শুধু ইচ্ছার তালিকা নয়, এটা একটা ডেটাভিত্তিক আত্মবিশ্লেষণ। কিন্তু আমাদের সমাজে তো ছোটবেলা থেকেই শেখানো হয় বাইরে তাকাতে। ভালো নম্বর পেতে হবে, ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে, ভালো কোম্পানিতে চাকরি পেতে হবে, সবকিছুই যেন বাইরের মাপকাঠিতে নির্ধারিত। এই পরিস্থিতিতে হঠাৎ করে নিজের ভেতরে তাকাতে বলাটা তো অনেকের জন্য বেশ কঠিন হতে পারে। অবশ্যই কঠিন। আর এখানেই এই ধাপটির গুরুত্ব। এই ভিত্তি ছাড়া একজন ব্যক্তি হয়তো খুব ভালো বেতনের কোনো চাকরিতে যোগ দিতে পারেন, কিন্তু কয়েক বছর পর তার মনে হতে পারে, আমি এখানে কি করছি, এই কাজটা তো আমার ভালো লাগছে না। ঠিক, একটা শূন্যতাবোধ তৈরি হয়। একদম।
এই শূন্যতাবোধ আর মানসিক অবসাদের মূল কারণ হল সেই কেরিয়ারটা তার ভেতরের সত্তার সাথে মেলেনি। ফ্লাওয়ার এক্সারসাইজ সেই সংযোগটা তৈরি করতে সাহায্য করে। আর এটা শুধু প্রথমবার চাকরি খোঁজার জন্য নয়, বরং যখনই আপনি কেরিয়ারে কোনো মোড়ের সামনে দাঁড়াবেন, তখনই এই অনুশীলনটি আপনার জন্য একটা কম্পাসের মতো কাজ করতে পারে। এটা দারুণ একটা ভিত্তি, কিন্তু এখানে একটা বাস্তব সমস্যা আছে। ধরুন, একজন এই অনুশীলন করে নিজেকে পুরোপুরি চিনে ফেলল। সে জানে তার শক্তি কি, প্যাশন কি, কিন্তু তারপরও সে যদি গতানুগতিকভাবে শত শত কোম্পানিতে শুধু সিভি পাঠাতে থাকে, তাহলে কি সেই আত্ম আবিষ্কারের কোনো মূল্য থাকল? বইটাই পুরনো অভ্যাস ভাঙার জন্য কি বলছে? এখানেই বইটির দ্বিতীয় বিপ্লবী ধারণাটি আসে। লেখক প্রচলিত চাকরি খুঁজার পদ্ধতির, অর্থাৎ কোনো বাজবিচার ছাড়া অনলাইনে শত শত সিভি পাঠানোর তীব্র সমালোচনা করেছেন। তিনি একে বলেন দ্য নাম্বারস গেম, অর্থাৎ অনেক জায়গায় আবেদন করলে কোথাও না কোথাও তো লেগেই যাবে। কিন্তু পরিসংখ্যান দেখায় যে এই পদ্ধতির সাফল্যের হার খুবই কম, সম্ভবত ৫%-এরও নিচে। এটি চাকরির প্রার্থীর সময় এবং মানসিক শক্তি দুটোই নষ্ট করে। এর পরিবর্তে লেখক নিজের ক্যারিয়ার ডিজাইন করার উপর জোর দিয়েছেন। চাকরি খোঁজা বনাম ক্যারিয়ার ডিজাইন করা, এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? ডিজাইন করা বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? পার্থক্যটা বিশাল। চাকরি খোঁজা একটি নিষ্ক্রিয় বা প্যাসিভ প্রক্রিয়া। আপনি চাকরির বিজ্ঞাপনের জন্য অপেক্ষা করেন এবং প্রতিক্রিয়া জানান। এখানে ক্ষমতা থাকে নিয়োগকর্তার হাতে। অন্যদিকে কেরিয়ার ডিজাইন করা একটা সক্রিয় বা অ্যাক্টিভ প্রক্রিয়া। এখানে আপনি নিজের আত্মবিশ্লেষণের ওপর ভিত্তি করে ঠিক করেন কোন ধরনের কোম্পানিতে বা কোন ধরনের ভূমিকায় আপনি সবচেয়ে বেশি অবদান রাখতে পারবেন। তারপর আপনি সেই নির্দিষ্ট কোম্পানিগুলো নিয়ে গবেষণা করেন, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন এবং সেই সমস্যা সমাধানের জন্য নিজেকে একজন পরামর্শদাতা বা সমাধানকারী হিসেবে উপস্থাপন করেন। এর একটা বড় অংশ হল নেটওয়ার্কিং, মানে মানুষের সাথে অর্থপূর্ণ সংযোগ স্থাপন, চাকরির জন্য নয়, বরং শেখার জন্য এবং বোঝার জন্য। ওয়াও! তার মানে প্রচলিত ধারণাটা পুরোপুরি উল্টে যাচ্ছে। আমরা ভাবি চাকরি একটা পণ্য, আর আমরা সেই পণ্যের ক্রেতা। কিন্তু বইটা বলছে, না, আপনি নিজেই একটা পরিষেবা, আর আপনার কাজ হলো সঠিক ক্লায়েন্ট মানে কোম্পানি খুঁজে বের করা যার আপনার সমাধানটি প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গিটাই তো পুরো খেলার নিয়ম বদলে দেয়। তখন তার নিজেকে চাকরির ভিখারি মনে হয় না। ঠিক তাই। তখন আপনি আর বলছেন না আমার একটা চাকরি দরকার। আপনি বলছেন আমি আপনার কোম্পানির এই নির্দিষ্ট সমস্যাটা নিয়ে গবেষণা করেছি এবং আমার মনে হয় আমার এই দক্ষতাগুলো দিয়ে আমি আপনাকে সাহায্য করতে পারি। এতে ক্ষমতার ভারসাম্য বদলে যায়। আপনি তখন আর ১০ জন সাধারণ আবেদনকারীর একজন নন, আপনি একজন বিশেষজ্ঞ যিনি একটি সমাধান নিয়ে এসেছেন। এই দৃষ্টিভঙ্গিটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। একজন ব্যক্তি কি শুধু চাকরি খুঁজবেন, নাকি নিজের মূল্য তৈরি করে নিজেই সুযোগ সৃষ্টি করবেন? এই সমস্যার সমাধানকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার ধারণাটা অসাধারণ। কিন্তু এর জন্য তো শুধু একটা ডিগ্রির সার্টিফিকেট দেখিয়ে লাভ নেই, তাই না? একজন ব্যক্তি কিভাবে বোঝাবেন যে তার আসলেই সেই সমস্যা সমাধানের ক্ষমতা আছে? এখানে কি ওই হস্তান্তরযোগ্য দক্ষতা বা ট্রান্সফারেবল স্কিলসের ধারণাটা চলে আসে? একেবারে পয়েন্টে এসেছেন। বইটির তৃতীয় মূল স্তম্ভই হল এটা, সার্টিফিকেটের চেয়ে দক্ষতার গুরুত্ব। একটা ডিগ্রি হয়তো প্রমাণ করে যে আপনি কিছু নির্দিষ্ট বিষয়ে পড়েছেন বা শিখেছেন, কিন্তু আধুনিক কর্মজগতে নিয়োগকর্তারা জানতে চান আপনি সেই জ্ঞান ব্যবহার করে আসলে কি করতে পারেন। এখানেই হস্তান্তরযোগ্য দক্ষতার ভূমিকা। এগুলো হলো সেই সব দক্ষতা যা আপনি যে কোনো চাকরি, শিল্প বা ভূমিকায় ব্যবহার করতে পারেন। যেমন কার্যকর যোগাযোগ, জটিল সমস্যা সমাধান, নেতৃত্ব, সৃজনশীলতা বা ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা। আমার এক পরিচিত বন্ধু আছে, সে ইতিহাসে অনার্স করেছে। তার পরিবার এবং বন্ধুরা সবাই তাকে জিজ্ঞেস করত, ইতিহাস পড়ে কি করবি? শিক্ষক হবি? এটা খুব কমন একটা প্রশ্ন। কিন্তু তার আসল দক্ষতা ছিল বিভিন্ন সূত্র থেকে বিশাল পরিমাণ তথ্য ঘেঁটে তার মধ্যে থেকে একটা পরিষ্কার গল্প বা প্যাটার্ন বের করে আনা। সে এখন একটা বড় ডেটা অ্যানালিটিক্স ফার্মে অত্যন্ত সফলভাবে কাজ করছে। তার ডিগ্রির বিষয়বস্তু নয়, ওই তথ্য বিশ্লেষণের দক্ষতাটাই তার আসল সম্পদ হয়ে দাঁড়িয়েছে। আপনার বন্ধুর উদাহরণটি একদম নিখুঁত। এটাই হস্তান্তরযোগ্য দক্ষতার শক্তি।
আর কেন আধুনিক চাকরির বাজারে এই বিষয়টি দিন দিন আরও সত্যি হয়ে উঠছে? এর প্রধান কারণ হল প্রযুক্তি এবং বিভিন্ন শিল্পখাত খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আজ আমরা যা শিখছি সেই নির্দিষ্ট জ্ঞান বা কোনো সফটওয়্যারের ব্যবহার হয়তো 5 বছরের মধ্যে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। কিন্তু এই যে হস্তান্তরযোগ্য দক্ষতার কথা বলা হলো, যেমন যোগাযোগ, দলবদ্ধভাবে কাজ করা বা অস্পষ্টতার মধ্যেও সিদ্ধান্ত নেওয়া, এগুলো কখনোই অপ্রাসঙ্গিক হবে না। এগুলোই দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের স্থিতিশীলতার আসল ভিত্তি। তাই কোনো নির্দিষ্ট টুলের জ্ঞান থাকার চেয়ে সেই টুল ব্যবহার করে সমস্যা সমাধানের ক্ষমতা থাকাটা অনেক বেশি মূল্যবান। তাহলে আমরা আত্ম আবিষ্কার, কেরিয়ার ডিজাইন এবং দক্ষতার গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এই সবগুলো ধাপ পার করার পর একজন মানুষ হয়তো বুঝতে পারল যে সে করতে চায়। কিন্তু একটা পরিপূর্ণ বা সন্তোষজনক কেরিয়ার আসলে কি? এই সব আত্মবিশ্লেষণের পর বইটা একটা অত্যন্ত শক্তিশালী কিন্তু সহজ সূত্রে এসে পৌঁছায়। ভাবুন, আপনার আদর্শ কেরিয়ারটা 3টে বৃত্তের মাঝখানে লুকিয়ে আছে। হ্যাঁ, এই ধারণাটা পুরো বইয়ের সারমর্মকে এক জায়গায় নিয়ে আসে। প্রথম বৃত্তটি হল যে কাজটা করতে আপনার মন থেকে ভালো লাগে, অর্থাৎ আপনার প্যাশন ও আগ্রহ। দ্বিতীয়টা হল যে কাজে আপনি আসলেই দক্ষ, আপনার অর্জিত এবং স্বাভাবিক প্রতিভা। আর তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত বৃত্তটা হল যে কাজের জন্য বাজার বা সমাজ আপনাকে পারিশ্রমিক দিতে রাজি আছে। এই 3টির সঙ্গমস্থল খুঁজে বের করাটাই আসল চ্যালেঞ্জ এবং পুরস্কার। আর এই 3টি বৃত্তের ধারণাটা আগের আলোচনাগুলোর সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। যেমন ফ্লাওয়ার এক্সারসাইজের মাধ্যমে প্রথম 2টি বৃত্ত, অর্থাৎ ভালোবাসা এবং দক্ষতা খুঁজে পাওয়া যায়। ঠিক। আর ক্যারিয়ার ডিজাইনিংয়ের মাধ্যমে তৃতীয় বৃত্ত, মানে বাজারের চাহিদা, সেটা চিহ্নিত করা সম্ভব হয়। একদম। সফল কেরিয়ার মানেই কিন্তু ব্যক্তিগত আবেগ এবং বাজারের বাস্তবতার মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে বের করা। অনেকেই ভুল করেন। কেউ হয়তো শুধু প্যাশনকে অনুসরণ করে এমন একটা পথে চলে যান যার কোনো অর্থনৈতিক ভিত্তি নেই। আবার অনেকে শুধু টাকার পেছনে ছুটে এমন কাজ করেন যা তাদের ভেতরটাকে ধীরে ধীরে শেষ করে দেয়। এই বইটা বলছে আপনাকে যে কোনো একটাকে বেছে নিতে হবে না। আপনি এমন একটি পথ খুঁজে বের করতে পারেন যেখানে আপনার আবেগ, আপনার দক্ষতা এবং অর্থনৈতিক বাস্তবতা 3টি একসাথে মিলবে। আর সেই সঙ্গমস্থলটাই হল সত্যিকারের সন্তুষ্টির জায়গা। দারুণভাবে বিষয়টাই অঙ্ক করলেন। কিন্তু পৃথিবী তো কনস্ট্যান্টলি বদলাচ্ছে। আজ যে কাজটি আমার জন্য আদর্শ মনে হচ্ছে, 10 বছর পর তো বাজারের চাহিদা বা আমার নিজের আগ্রহও বদলে যেতে পারে। তাহলে কি এই পুরো প্রক্রিয়াটা আবার প্রথম থেকে শুরু করতে হবে? এখানেই বইয়ের আরেকটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। তা হল কেরিয়ার পরিকল্পনা একবারের বিষয় নয়, এটি একটি জীবনব্যাপী দক্ষতা। বাজার এবং শিল্প প্রতিনিয়ত বদলাতে থাকে, আপনার নিজেরও পরিবর্তন হয়। তাই এই বইতে শেখানো নিজেকে চেনার এবং সুযোগ খোঁজার দক্ষতাগুলো জীবনে বারবার ব্যবহার করা যায়। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ালো? এর মানে হল হোয়াট কালার ইজ ইয়োর প্যারাশুট শুধু প্রথমবার চাকরি খোঁজার একটি গাইডবুক নয়, এটি আসলে ক্যারিয়ার পরিচালনার একটি জীবন দর্শন। তার মানে এটা একটা ম্যাপের মতো নয় যেখানে একটা নির্দিষ্ট গন্তব্য দেওয়া আছে, এটা বরং একটা কম্পাসের মতো, ঠিক, যা আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন যখনই আপনার কেরিয়ারের পথে কুয়াশা জমবে বা আপনি কোনো রোজ শেষ দিতে দাঁড়াবেন। চমৎকার উপমা। আর এখানেই বইটির আসল মূল্য। এটি ক্যারিয়ার সংক্রান্ত ভয়, চাপ এবং বিভ্রান্তি কমিয়ে আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে। এই বইয়ের পদ্ধতিগুলো একজন সদ্য পাশ করা শিক্ষার্থীর জন্য যেমন উপকারী, তেমনি যিনি অনেক দিন ধরে চাকরি খুঁজছেন বা মধ্যবয়সে এসে ক্যারিয়ার পরিবর্তন করতে চান, তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি ব্যক্তিকে তার পেশাগত জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে উৎসাহিত করে, ভাগ্যের হাতে ছেড়ে দিতে নয়। আপনাকে চালকের আসনে বসিয়ে দেয়। আলোচনাটা গুছিয়ে আনার জন্য যদি পুরো যাত্রাটা সংক্ষেপে আরেকবার দেখি, তাহলে দাঁড়াচ্ছে সঠিক ক্যারিয়ার খোঁজার শুরুটা হয় বাইরের দুনিয়ায় সিভি পাঠানোর আগে নিজের ভেতরের দুনিয়াটাকে ভালোভাবে চেনা দিয়ে। এরপর প্রচলিত নিষ্ক্রিয় পদ্ধতিতে চাকরির জন্য অপেক্ষা না করে কৌশলগতভাবে এবং সক্রিয়ভাবে নিজের জন্য সুযোগ তৈরি করতে হবে। এই সুযোগ তৈরির জন্য ডিগ্রির সার্টিফিকেটের পাশাপাশি হস্তান্তরযোগ্য দক্ষতার উপর মনোযোগ দিতে হবে, যা প্রমাণ করে যে আপনি সমস্যার সমাধান করতে পারেন।
আর সবশেষে ভালোবাসা, দক্ষতা এবং বাজারের চাহিদার মধ্যে সেই কাঙ্ক্ষিত ভারসাম্য খুঁজে বের করতে হবে। বইটির চূড়ান্ত বার্তাটি হল, আপনার ক্যারিয়ার হওয়া উচিত সমাজের প্রত্যাশা বা বন্ধুদের দেখাদেখি নয়, বরং আপনার নিজের আসল সত্তার একটি প্রতিচ্ছবি। যখন একজন মানুষ নিজেকে বোঝে, তখনই সে একটি অর্থপূর্ণ, সফল এবং সন্তোষজনক ক্যারিয়ার গড়ে তুলতে পারে। আলোচনা শেষ করার আগে একটি গভীর প্রশ্ন রেখে যেতে চাই, যা হয়তো শ্রোতাদের ভাবনার খোরাক যোগাবে। এই বইটি নিজেকে চিনে সঠিক কেরিয়ার খুঁজে বের করার উপর জোর দেয়, যা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে নিজেকে জানার অর্থ কি? এটাও নয় যে নিজেকে ক্রমাগত নতুন করে আবিষ্কার করার জন্য প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট আত্মপরিচয়ের সাথে প্রতিনিয়ত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করা সম্ভব? আজ যা আপনার শক্তি, কাল হয়তো একটি এআই সেটা আরও ভালোভাবে করতে পারবে। তখন আপনার পরিচয়ের কোন অংশটি অপরিবর্তিত থাকবে আর কোন অংশটিতে নতুন করে গড়তে হবে? এই প্রশ্নটি হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় কেরিয়ার চ্যালেঞ্জ।